শিক্ষার্থীরা, অনার্স তৃতীয় বর্ষ সেশন 17-18 শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি গত ক্লাসে তোমাদেরকে আমি প্রয়োগবাদ পড়িয়েছিলাম, অর্থাৎ প্র্যাগম্যাটিজম। পুরোটা শেষ হয়নি, আজকে আমরা পুরোটুকু শেষ করার চেষ্টা করব। আশা করি তোমরা পড়েছো প্রয়োগবাদটা কি আমাদের। তো যাই হোক, আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইলোরা দাসুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের কোর্স নাম্বার 304, ফিলোসফি অফ এডুকেশন। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ব্যাচ, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে আজকে তোমরা থার্ড ইয়ারে, আমাদের থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছিল মার্চের 1 তারিখে, মার্চের 15 তারিখ থেকে বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কয়েকটা ক্লাস তোমাদের সাথে পেয়েছি, তারপরে আর কোনো ক্লাস পাইনি। অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে, তারপর তো ক্লাস চলছে। আমি তোমাদের আরও একটা কোর্স পড়াই, হিউম এবং কান্ট, সেটাও আমি তোমাদেরকে কান্ট পড়িয়েছি। শিক্ষা দর্শন আজকে পড়ানোর পর আগামী দিন তোমাদেরকে আমি আবার কান্ট শুরু করব, কারণ তোমাদের যখন আমি কলেজ যখন খোলা ছিল, রুটিনেও তোমাদেরকে ওভাবে আমি সপ্তাহে 2 দিন হিউম কান্ট মানে কান্ট পড়াতাম, আর 2 দিন শিক্ষা দর্শন পড়াতাম। তো আজকে তোমাদেরকে আমি শিক্ষা দর্শন পড়াবো, আমাদের কোর্স নাম্বার 304। আমাদের গতদিন তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই যে আমাদের টপিকগুলো কি ছিল। প্রয়োগবাদ, আমরা প্রয়োগবাদ পড়াচ্ছিলাম। আমাদের প্রয়োগবাদ ছিল, প্রয়োগবাদী শিক্ষা দর্শন ছিল, প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য ছিল, প্রয়োগবাদ অনুসারে পাঠ্যক্রম ছিল। এই 4 পর্যন্ত আমাদের শেষ হয়েছিল, অর্থাৎ এই 4টা টপিক আমাদের শেষ হয়েছিল। আজকে আমরা পড়বো প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতি, প্রয়োগবাদ অনুসারে শিক্ষকের বৈশিষ্ট্য, প্রয়োগবাদ অনুসারে শিক্ষার্থীর বৈশিষ্ট্য। আরেকটা জিনিস আমরা পড়বো 8 নাম্বার, যেটা আমি এখানে লিখিনি, সেটা হলো মূল্যায়ন। মূল্যায়নটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব। এটা হলো 8 নম্বর, সেটা আমি স্লাইডে তোমাদেরকে দিইনি, কিন্তু আমি পরে তোমাদেরকে পড়িয়ে দেবো। আচ্ছা, প্রয়োগবাদ কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রয়োগবাদ, যেটা প্র্যাগমেটিজম, প্রয়োগবাদের ইংরেজি হলো প্র্যাগমেটিজম, যার হলো প্রায়োগিক দিক। ইংরেজি প্র্যাগমেটিজম কথাটির অর্থ উৎপত্তি হয়েছে প্রাগমা থেকে, যেটা হচ্ছে প্রাগমার অর্থই হলো কার্য সম্পাদিত, অর্থাৎ কার্যকৃত। তো সমকালীন দর্শনেরই একটি ধারা হলো প্রয়োগবাদ। তোমাদেরকে সেদিন আমি বলেছি প্রয়োগবাদ এটাই সত্য সম্পর্কিত মতবাদ, এবং তাদের মতে ব্যক্তিগত, আপেক্ষিক ও পরিবর্তনশীল যে অভিজ্ঞতা বা ধারণা ব্যবহারিক প্রয়োগে ভালো ফল দেয়, অর্থাৎ যে তত্ত্ব বা মতবাদ বা যে কাজ আমাদেরকে কি করে ভালো ফল দেয়, সেটাই আমরা গ্রহণ করব। সেটাই হলো প্রয়োগবাদের মূল কথা। প্র্যাগমেটিজমের মূল কথাই হলো যেটা ব্যক্তি নিরপেক্ষভাবে, অর্থাৎ যেটা আমাদেরকে ভালো ফল দিবে, যেটা আমাদেরকে সত্য, সুন্দর, শুভ এগুলোর দিক নির্দেশনা দিবে, সেটাই হলো প্রয়োগবাদী তত্ত্ব। অর্থাৎ প্রয়োগবাদ হলো একটি সত্য সম্পর্কিত মতবাদ। আর প্রয়োগবাদী দার্শনিকদের মধ্যে C.S. পার্কস, উইলিয়াম জেমস, জন ডিউ, F.C.S. শিলার, এদের নাম তোমরা জানো, আর তোমরা নামগুলো তোমরা মুখস্থ করবা, সেটা তো তোমাদেরকে আমি সেদিন বলেছি। তো চলো শিক্ষার্থীরা, আমাদের প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, সেটাও আমি তোমাদেরকে বলেছি। পাঠ্যক্রম কি হবে আমি একটু জাস্ট রিভিউ করছি। পাঠ্যক্রমটা হবে পরিবর্তনশীল, অর্থাৎ চেঞ্জেবল, যেটা হবে যুগের সাথে তাল মিলিয়ে চলবে। আমার পরিস্থিতি, পরিবেশ যেটা চাইবে সেটা আমি গ্রহণ করব, এবং পরিবর্তনটা আমার যেটা পজিটিভ, যে একটা দিক থাকবে, আমার ভালো দিকটাকে তুলে ধরবে। যদি যে কোনো নিয়ম বা পদ্ধতি আমার ভালো দিকটাকে তুলে আনে, ভালো দিকটাকে তুলে ধরে, সেটাকেই আমরা গ্রহণ করব। সুতরাং পাঠ্যক্রম পরিবর্তনশীল হবে, সেটা একদম নির্দিষ্ট কোনো কিছু হবে না যে সেটা মানে একদম আমি সেটা ধরা ছোঁয়া যাবে না, সেরকম কিছু না। তোমরা জানো, তোমরা যখন পড়ছো কত কিছু চেঞ্জ হয়েছে, আর প্রশ্নের মার্কসের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে। আমরা পরিবেশ, পরিস্থিতি, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করব। তারপর হলো পাঠ্যক্রমে প্রয়োজনীয় বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে। যেমন প্রয়োজনীয় বিষয়বস্তু যেগুলো গণিত, তারপরে তোমার
ইংরেজি শিক্ষা বলো, তারপরে তোমার জ্যোতির্বিদ্যা মানে তোমার বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলা, শরীরচর্চা, স্কাউটিং, যেগুলো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এই জিনিসগুলোকে মানে করতে হবে। এবং এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এই যে আমরা এখন যে বর্তমান যে মহামারী বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছি, এবং যার এই পরিস্থিতিতে দেখো আমরা আমাদের পাঠ্যক্রমটা কিভাবে চেঞ্জ হয়ে গেল কোভিড-19 কারণে। আমরা অনলাইন ভিত্তিক, আমরা কখনো ভেবেছি যে আমরা অনলাইনে ক্লাস করব, আমরা তোমাদের ক্লাসরুম ছাড়া আমরা বিকল্প কোনো পথ থাকতে পারে সেটা আমরা কখনো কিন্তু ভাবিনি। কিন্তু এখন আমাদেরকে কি করতে হচ্ছে, অনলাইনে চলে আসতে হচ্ছে। সেটা সেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদের সময়ের দাবি। তার মানে কি, প্রয়োগবাদ সময়ের দাবিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারপরে পাঠ্যক্রম হবে কর্মভিত্তিক এবং বৃত্তিমূলক, যেটা কর্মভিত্তিক এবং বৃত্তিমূলক, যেটা তোমার বিভিন্ন কর্মমুখী শিক্ষা, তোমার এই জিনিসগুলো আছে, কম্পিউটার শিক্ষা, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন শিক্ষা, বিভিন্ন কিছু হাতে কলমে শিক্ষা, বা তোমার যে পুঁথিগত বিদ্যাকে কিন্তু তারা বেশি গুরুত্ব দেয়নি। তারা বলেছে যে কাজটা তোমার একটি শিশুর প্রতিভাকে বিকশিত করবে, একজন ব্যক্তির মানসিক উন্নতি ঘটাবে, সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দেব। তার মানে কি, পাঠ্যক্রম সম্পর্কে তাদের আমরা একটি নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় পেয়ে যাই প্রয়োগবাদী পাঠ্যক্রমে। আচ্ছা, তারপরে দেখো শিক্ষার্থীরা, আজকে আমাদের নতুন যে টপিক আমরা পড়ছি সেটা হলো প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতিটা আসলে কি হবে, মানে প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিতে জন ডিউ বলেছেন যে এই পদ্ধতিতে সবচেয়ে বড় যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো শিক্ষার্থীর মনের তত্ত্ব অনুসন্ধান করতে হবে। শিক্ষার্থী নিজে কি চাচ্ছে, শিক্ষার্থীর চিন্তাধারা কি হচ্ছে, সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে করতে হবে কি, প্রয়োগবাদীরা প্রজেক্ট পদ্ধতি, বিভিন্ন প্রজেক্ট হাতে নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা বিভিন্ন 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া হয়, যে এই প্রজেক্টের ভিতরে আমাদের এই কাজটা করতে হবে। তখন কি হয়, প্রজেক্টটা যদি ভালো কোনো ফল দেয় তখন কি হয়, প্রজেক্টের মেয়াদ বাড়ানো হয়। এই যে প্রজেক্ট ভিত্তিক কাজ, সেটা কিন্তু প্রয়োগবাদী শিক্ষার্থীরা বা তারা এটা বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে, গবেষণাগারে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে প্রজেক্ট ভিত্তিক কাজগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে প্রয়োগবাদী আলোচনা একটি শিক্ষাদান কার্যকরী শিক্ষাদান পদ্ধতি হিসেবে গ্রহণ করেছে, যে এখানে শিক্ষা প্রয়োগ দেওয়া হবে, শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণে শিক্ষার্থীকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে সব থেকে বেশি। আর জীবন ঘনিষ্ঠ শিক্ষাকে প্রয়োগবাদী দার্শনিকরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ জীবন ঘনিষ্ঠ যে শিক্ষা সেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ জীবন ঘনিষ্ঠ শিক্ষাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ শিক্ষা। তাই প্রয়োগবাদ অনুসারে শিক্ষা হবে শিক্ষার্থীর প্রতি সম্পূর্ণ আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। তারপরে তোমাদের দেখো 4 নম্বর আমি বলেছি, শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদেরকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা শুধু নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকবে না। কিন্তু তোমরা যখন ক্লাসে আমি বলতেই থাকি তখন আমি তোমাদেরকে বকা দেই না যে তোমরা কেন কথা বলছো না, তোমরা কেন প্রশ্ন করছো না। তোমাদেরকে শুধু আমি ভাষণ দিয়ে যাব সেটা হবে না, তোমাদেরকেও বলতে হবে। তারা তোমরা বিভিন্ন খেলাধুলা করবে, যন্ত্রপাতি ব্যবহার করবে, জিনিস তৈরি করবে, প্রকৃতির সংস্পর্শে আসবে। এই ব্যাপারে কি করতে হবে, প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারপরে দেখো, প্রয়োগবাদীরা আলোচনাকেও একটি শিক্ষাদানকারী কার্যকরী গ্রহণ করেছেন। আলোচনা কি হবে, শিক্ষক শ্রেণী পরিবেশে সুপরিকল্পিত আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারবে। আলোচনা থেকে অর্জিত দক্ষতা ও কৌশল শিক্ষার্থীর মানসিক জীবনেও কার্যকর হতে পারে। বিভিন্ন ধরনের আলোচনা যখন আমরা করব তখন কি হবে, আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিষয়গুলো আলোচনার মাধ্যমে কিন্তু অনেক ধরনের সঠিক মতামত বের হয়ে আসে। আমরা তর্ক করব না, আমরা যুক্তি প্রয়োগ করব। আমরা বলি না যে ঠিক আছে, আমরা যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের খুব দেরি হচ্ছে, তখন আমরা করব কি, আমরা যুক্তি গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে আমরা যেটাকে কার্যকরী মনে করব সেটাকে আমরা গ্রহণ করব। এই জন্য প্রয়োগবাদীরা কি করেছেন, আলোচনাকে তারা খুব গুরুত্ব দিয়েছেন, যে আলোচনার মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান ঘটানো যায়। অনেক সময় একজন একটা কথা বলবো, বা ধরো যে কোনো একটা ব্যাপার, আমরা যখন পিকনিকে যেতে
চাই, তখন আমরা কি আমরা সবাই মিলে আলোচনা করি না এত দূর যাওয়া যাবে না, এত দূর গেলে আমরা আসা যাওয়ার সমস্যা হবে। তো এই যে প্রয়োগবাদী প্রয়োগবাদীরা আলোচনাকেও তারা গুরুত্ব দিয়েছেন। তারপরে দেখো তারা প্রয়োগবাদীরা প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষাদানের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। প্রজেক্ট পদ্ধতি একটি স্বাভাবিক কর্ম পদ্ধতি। এই যে প্রজেক্ট পদ্ধতি তোমাদের 2 নম্বরে আছে। সমস্যা সমাধানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা নতুন নতুন আবিষ্কার করবে প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে। প্রজেক্ট পদ্ধতি শিক্ষার্থীকে সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সে স্বাভাবিক পরিবেশে সমস্যা সমাধানমূলক কাজে অগ্রসর হবে। জীবনের ঘটনাকে কেন্দ্র করে প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষাদান প্রক্রিয়া সম্পাদিত হয়। এই প্রাণবন্ত জীবন পরিবেশ কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ সৃষ্টি করে, ফলে সে বিনোদনের মাধ্যমে শিক্ষাদান করবে। তার মানে কি প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে এখানে বিভিন্ন, আমি যখন প্রজেক্ট পদ্ধতিতে বিভিন্ন ছবি দেখাবো, বিভিন্ন গল্প, সিনেমা ইত্যাদি আসবে, তখন শিক্ষাদানের প্রতি গুরুত্ব আসবে। তারপরে দেখো এই যে তোমাদের প্রথমে কি দিয়েছি যে জন ডিউর মতে প্রয়োগবাদী শিক্ষা বৈশিষ্ট্য শিক্ষার্থীদের তথ্য সন্ধানী। শিক্ষার্থীর মনে নানা ধরনের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো যখন আলোচনার মাধ্যমে তত্ত্বের সন্ধান পাবে, নতুন নতুন যখন জিনিস আবিষ্কার হবে, তখন দেখবে যে নিজের কাছেই ভালো লাগবে। আমরা যখন কোনো জিনিস আবিষ্কার করি বা আমরা যখন কোনো জিনিস নতুন করে তৈরি করি, তখন আমাদের নিজের কাছেই কিন্তু অনেক ভালো লাগে যে আমরা এই জিনিসটা তৈরি করেছি বা এই জিনিসটা আবিষ্কার করেছি। তো প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতি তাহলে কি কি দেখো, কি এখানে 5টা যে জিনিসগুলো দিয়েছি কি হয়েছে। প্রথমে হলো শিক্ষার্থীর মনে তত্ত্ব সন্ধানী চিন্তা বিকাশ ঘটাতে হবে, শিক্ষাদানের প্রতি গুরুত্ব দিতে হবে, শিক্ষাদান কার্যকরী শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণে শিক্ষার্থীকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানে শুধু শিক্ষক কথা বলে যাবেন আর শিক্ষার্থী শ্রোতা হয়ে বসে থাকবে, সেটা হবে না। শিক্ষার্থী এবং শিক্ষিকার দুইজনের মধ্যে একটা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিতে জীবন ঘনিষ্ঠ শিক্ষাকে প্রয়োগবাদে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। তো শিক্ষার্থীরা আমাদের আজকের যে প্রথম টপিক প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিটা কি হবে তোমরা বুঝতে পেরেছ। তো যেহেতু তোমরা বুঝতে পেরেছো আমাদের কি কি ছিল, আমি আবার একটু রিভিউ করি টপিকগুলো। প্রয়োগবাদী শিক্ষা দর্শন, প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, প্রয়োগবাদ অনুসারে পাঠ্যক্রম, আমাদের প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিও হয়ে গেল। এখন আমরা পড়ব প্রয়োগবাদ অনুসারে শিক্ষকের বৈশিষ্ট্য। দেখো শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে। শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীর জন্য আদর্শ জীবন পরিবেশ সৃষ্টি করা। শিক্ষার্থীর জীবনটা যাতে আদর্শ হয়, শিক্ষার্থীর জীবন যাতে পরিপূর্ণ হয়, শিক্ষার্থী যাতে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে সেই দিকে খেয়াল করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে, তার প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করবে, সেই শিক্ষাকে তারা কি করবে, আদর্শ জীবন পরিবেশ সৃষ্টি করবে। একটি আদর্শ জীবনকে তারা সব থেকে বেশি গুরুত্ব দিবে। তারপরে শিক্ষার্থীরা পরিবার ও সমাজ থেকে নানা ধরনের বহুমুখী অভিজ্ঞতা নিয়ে আসবে। প্রত্যেক পরিবার কিন্তু একরকম হবে না। আমরা যখন একটা শিক্ষার্থী বিদ্যালয়ে আসে, তাকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দেই, কিন্তু দেখা যায় কি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের ছেলেমেয়েরা একসাথে হয় এবং তাদের ভিতরে নানা ধরনের প্রবলেমে সৃষ্টি হয়। তখন হয় শিক্ষক তাদেরকে পরামর্শ দেন যে না এটা করা যাবে না, সেটা করা যাবে না। তো এই যে শ্রেণীকক্ষে এসে তারা তাদের অভিজ্ঞতাকে, ভালো অভিজ্ঞতাকে যেন কাজে লাগাতে পারে আর খারাপটাকে যেন তারা বাদ দেয়, সেই জন্য শিক্ষক সৃজনশীল উপায়ে শিক্ষণ কাজকে বিদ্যমান করবেন, বুদ্ধিমত্তা প্রয়োগ করে শিক্ষা প্রক্রিয়া পরিচালনা বাস্তবায়ন করবেন। কোনো শিক্ষার্থী যদি খারাপ আচরণ করে তাকে বোঝাতে হবে, তাকে ভালোভাবে গাইড করতে হবে। তাকে কিন্তু খারাপ বলে তাকে ছেড়ে দেওয়া যাবে না যে তুমি খারাপ, তুমি ভালো কিছু করছো না, তাই বলে তোমাকে আমি কাজ থেকে বের করে দেবো, সেটা কিন্তু করা যাবে না। শিক্ষকের প্রধান কাজ হবে শিক্ষার্থীকে সহায়তা করা, এবং এটা কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের বিষয় না, এটা পরিবারেরও বিষয়। পরিবারে যখন অনেকগুলো ভাই বোন থাকে, একজন দুইজন হয়তো একটু অন্যরকম হতে পারে, তখন তাকে কি আমরা আমাদের পরিবার থেকে বের করে দেবো? তা কিন্তু না, তাকে আমরা সবাই মিলে বোঝাবো, তাকে আমরা ভালো পথে আনার চেষ্টা করব, এবং প্রয়োগবাদী শিক্ষার এটাই হলো মূল লক্ষ্য। তারপরে দেখো
3 নাম্বার, শিক্ষক শিক্ষার্থীর স্বাধীন চিন্তার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। শিক্ষার্থীর চিন্তা ভাবনা হবে স্বাধীন, তার চিন্তা ভাবনা হবে মুক্ত আকাশের মতো। সে যে চিন্তাটা করবে সেই চিন্তাকে সম্মান করতে হবে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্তা আছে এবং আমরা ব্যক্তিসত্তাকে আমরা গুরুত্ব দিব, ব্যক্তিগত মতামতকে আমরা গুরুত্ব দিব। ব্যক্তিসত্তাকে আমরা যখন গুরুত্ব দিব, যখন আমরা যে কোনো একটা বাচ্চা যে কোনো একটা কাজ যখন করবে, কাজটা খারাপ বা ভালো তাকে যখন আমরা উৎসাহ দেব, তখন সে কাজটাকে সে আরও বেশি, খারাপ হলেও আমরা যদি বলি যে না তুমি এটা করেছো, এই খুব সুন্দর হয়েছে, তাহলে সে কি করবে, সে উৎসাহিত হবে এবং সে আরও ভালোভাবে কাজটা করার প্রতি আগ্রহ অনুভব করবে। তারপরে শিক্ষক শিক্ষার্থীকে কাজের মধ্যে দিয়ে সমস্যা সমাধানে উৎসাহিত করবেন, যে তাকে বিভিন্ন কাজ দিবেন, কাজ দিয়ে তাকে সমস্যা সমাধানে সহায়তা করবেন। তাহলে শিক্ষকের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখলে কি হলো, প্রথমে আমরা কি বললাম, কাজ হবে শিক্ষার্থীর জন্য আদর্শ জীবন পরিবেশ সৃষ্টি করা। তিনি ওই আদর্শ জীবন পরিবেশের মধ্যে শিক্ষার্থীকে স্থাপন করবেন। শিক্ষার্থী প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জীবনের প্রয়োজনীয় কৌশলগুলো আয়ত্ত করবে। তার কাজ কি হবে, প্রয়োজনীয় কৌশলগুলো আয়ত্ত করা। তারপরে আমরা বলেছি কি, শিক্ষার্থীরা পরিবার ও সমাজ থেকে নানা ধরনের বহুমুখী অভিজ্ঞতা নিয়ে শ্রেণীকক্ষে আসবে, তাদের অভিজ্ঞতাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তারপরে সৃজনশীল কাজে তাদেরকে উৎসাহিত করতে হবে এবং শিক্ষা প্রক্রিয়াকে ভালোভাবে যেন হয় সেই দিকেও আমাদের খেয়াল করতে হবে। তারপরে কি, শিক্ষক শিক্ষার্থীর স্বাধীন চিন্তার ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না। তিনি শিক্ষার্থীর যোগ্যতা, আমরা সবসময় খেয়াল করব শিক্ষার্থীর যোগ্যতা, চাহিদা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী এমন শিক্ষা অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি করবেন যাতে তাদের প্রত্যেকের চাহিদা পূরণ হয় এবং অভিজ্ঞতা ও দক্ষতা আরও বিকশিত হয়। তারপরে কি করতে হবে, তারপরে বিভিন্ন সমস্যা সমাধানে তাদেরকে সাহায্য করতে হবে। সৃজনশীল মেধা বিকাশে শিক্ষক সহায়তা করবেন। নতুন নতুন সৃষ্টির প্রতি শিক্ষার্থী কি করবেন, শিক্ষক শিক্ষার্থীকে সহায়তা করবেন। নতুন সৃষ্টির প্রতি তাদেরকে আগ্রহ দেওয়ার প্রতি খেয়াল করবেন। শিক্ষার্থী এদিকে তাদের শিক্ষার, তার মানে কি, শিক্ষকের এখানে বিশাল বড় একটা ভূমিকা রয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা শিক্ষণ পদ্ধতিটা দেখলাম, শিক্ষকের বৈশিষ্ট্য দেখলাম, এখন আমরা প্রয়োগবাদী অনুসারে শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি হবে। এতক্ষণ তো আমরা শিক্ষকের বৈশিষ্ট্য দেখলাম, এখন আমরা দেখব যে শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে। আমরা তোমাদেরকে প্রথমেই বলেছি যে যখন আমরা প্রয়োগবাদী শিক্ষায় কি করব, একজন শিক্ষার্থী কখনো শ্রোতা হিসাবে বসে থাকবে না। তিনি একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করবেন, শিক্ষক তার প্রশ্নের উত্তর দিবেন, দুইজনের মধ্যে কি হবে, প্রশ্নের আদান প্রদান হবে, একটা ইন্টারেকশনের সৃষ্টি হবে, দ্বন্দ্ব হবে, কলহ হবে এবং তারপরে একটা সঠিক সিদ্ধান্তে আসবে। শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা নয়, বরং শিক্ষা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। সে সব কিছু নীরবে গ্রহণ করবে। সে শিক্ষাদান প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে নিজের বিবেচনা অনুযায়ী মতামত প্রয়োগ করবে। 1 নাম্বার, শিক্ষার্থীর শেখার কাজ হবে স্বাধীন। শিক্ষার্থীর শিক্ষা হবে বাস্তব অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। আর শিক্ষার্থীর ভূমিকা হবে আবিষ্কারক ও গবেষকের মতো। আচ্ছা, তাহলে শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি হবে, শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা হবে না, শিক্ষাদান প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে এবং নিজের বিচার বিবেচনা অনুযায়ী মতামত প্রয়োগ করবে। তারপরে তোমাদেরকে কি বলেছি, শিক্ষার্থী শেখার কাজ হবে স্বাধীন। সে নিজের মতো করে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। সে নিজের পছন্দ চাহিদা মতো বিষয়ে শিক্ষা লাভ করবে। শিক্ষার্থীর শিক্ষা হবে এই যে বাস্তব অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। 3 নাম্বার, শিক্ষার্থীর শিক্ষা হবে বাস্তব অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। সে হাতে কলমে কাজের মাধ্যমে বা সমস্যা সমাধানের মাধ্যমে অভিজ্ঞতার ভিত্তিতে কি করবে, শিখবে। তারপরে শিক্ষার্থীর ভূমিকা হবে আবিষ্কারক ও গবেষকের মতো। তার দৃষ্টিভঙ্গি হবে সৃজনশীল, নিত্য নতুন আবিষ্কারের নেশা থাকবে তার। দৃষ্টিভঙ্গি হবে নতুনের দিকে, পুরাতনের পুনরাবৃত্তি নয় বরং নতুনের সৃষ্টির দিকে তার প্রবণতা থাকবে। নতুন আবিষ্কার বা সৃষ্টির জন্য সে নানা রকম গবেষণামূলক কাজ করবে, আবিষ্কারক হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কি কি পড়লাম। আজকে আমাদের টপিক ছিল প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিটা কি হবে সেটা, তারপর প্রয়োগবাদী অনুসারে শিক্ষকের বৈশিষ্ট্য নিম্নরূপ, তারপর প্রয়োগবাদী অনুসারে শিক্ষার্থীর বৈশিষ্ট্য, মানে শিক্ষকের বৈশিষ্ট্য কি হবে, শিক্ষার্থীর বৈশিষ্ট্য হবে।
এই প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতি শিক্ষা জগতে একটি যুগান্তকারী মতবাদ। এটি এমন একটি মতবাদ যে তোমার সৃজনশীল কাজের ক্ষেত্রে বা একজন শিক্ষার্থীর সঠিক জীবন পদ্ধতিকে সঠিকভাবে বা ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতির কোনোই বিকল্প নেই বর্তমান সমাজে। তো সুতরাং এই প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতিকে কোনোভাবেই আমরা বাদ দিতে পারবো না, কিন্তু আমরা নানা ধরনের, হয়তো কেউ কেউ এটাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে, নানা ধরনের সমালোচনা থাকতে পারে, এজন্য কেউ কেউ এটারও মূল্যায়ন করেছেন। তোমরা একটু দেখো মূল্যায়নের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আসবে। সমালোচকদের মতে প্রয়োগবাদী শিক্ষা দর্শনের অন্তর্নিহিত দুর্বলতা হলো এই শিক্ষা দর্শনে মানুষের চিরন্তন মূল্যকে অস্বীকার করা হয়েছে। এবং কি করা হয়েছে, এ মতবাদ অনুসারে মানুষের মনে কোনো মূল্যবোধের সংস্কার নেই। শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীর মনে তার নিজস্ব মূল্যবোধ সৃষ্টি করবে, তাই এই মতবাদ চিরন্তন মূল্যবোধকে অস্বীকার করেছে। প্রয়োগবাদী শিক্ষা দর্শন শিক্ষার্থীর শক্তি সামর্থ্যের জন্মগত প্রভেদকে স্বীকার করে না। এ মতবাদ সামাজিক জীবনে প্রাধান্য দিতে গিয়ে ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করেছে। এই শিক্ষা দর্শন জীবনের ব্যবহারিক দিকের উপর গুরুত্ব দিতে মানব জীবনের আধ্যাত্মিক দিককে অস্বীকার করেছে। প্রয়োগবাদী শিক্ষা দর্শনের আরেকটি অসম্পূর্ণতা হলো সামগ্রিক ঐক্যের অভাব। ঠিক আছে, ইত্যাদি নানা ধরনের সমস্যা যদিও থাকবে, যে হয়তো জীবনযাত্রার বিভিন্ন বিষয়গুলোকে, আধ্যাত্মিক জীবনকে তারা গুরুত্ব দিবে না, তারা হয়তো শিশুকে একটা বাচ্চাকে কোনো কিছু চাপিয়ে দিবে, এই ধরনের বিষয়গুলো সমালোচকরা আলোচনা করেছেন, যে মূল্যায়নকে হয়তো, মূল্যবোধকে হয়তো এই প্রয়োগবাদী শিক্ষা দর্শন গুরুত্ব দেয় না। আসলে কিন্তু সেটা না। সেই জিনিসগুলো যদিও আলোচনা হয়েছে, সেই জিনিসগুলোকে আমরা কখনোই স্বীকার করব না। তবুও আমরা বলবো যে এই মতবাদটি একটি শিক্ষা দর্শনের ক্ষেত্রে একটি অন্যতম যুগান্তরকারী মতবাদ। আমরা অবশ্যই আমাদের শিক্ষা পদ্ধতিতে প্রয়োগবাদী শিক্ষা গ্রহণ করব এবং এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা শিক্ষার্থীদেরকে প্রয়োগবাদী শিক্ষা দর্শনে শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং আমরা প্রয়োগবাদী শিক্ষার মাধ্যমে আবিষ্কারক, গবেষক ইত্যাদি বিষয়গুলোকেও আমরা তুলে আনবো। আমরা প্রয়োগবাদী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সহায়তা করব। সব কিছুকে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসবো এবং আমরা শিক্ষা দর্শনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে প্রয়োগবাদী শিক্ষা দর্শনকে গ্রহণ করব। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমার আজকের যে টপিকগুলো, আজকে যে প্রয়োগবাদী শিক্ষা দর্শনটা তোমাদেরকে আমি পড়িয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তোমরা অ্যাসাইনমেন্ট করে নিও। এখানে প্রয়োগবাদী শিক্ষা দর্শনটা খুব সহজ, মানে কঠিন কিছু না। তোমরা ক্লাসটা ভালোভাবে, ভিডিওটা তো দেখবে, বারবার দেখলেই তোমরা বিষয়গুলো বুঝে যাবে। আর যে তোমাদেরকে যে রেফারেন্স বুক দেওয়া আছে, বই দেখে পড়লেই তোমাদের নোটটাও রেডি হয়ে যাবে। আর তোমাদেরকে বারবার যেটা বলছি, কলেজ খুললেই আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিবে। তোমাদের হয়তো অ্যাসাইনমেন্টের মাধ্যমেই তোমাদের মূল্যায়নটা হয়ে যাবে। যে যদি আমরা পরীক্ষার, তোমাদের বিভিন্ন ইনকোর্স আছে, টিউটোরিয়াল আছে, আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেই মূল্যায়নগুলো হয়ে যাবে। তো সুতরাং শিক্ষার্থীরা সবাই খুব ভালো থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই খুব স্বাস্থ্যবিধি মেনে চলবে, খুব ভালো থাকবে। আর কি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।